বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সটির আমি ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 11। লেকচারের শিরোনাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, শিক্ষার্থীরা অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার পদ্ধতি সম্বন্ধে বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে যাই। আমরা আজকে পড়ব অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার মেথড। তো তার আগে আমরা এর আগে প্লাজমিড সম্বন্ধে একদিন পড়েছিলাম, সেগুলো আমরা আবার একটু স্মরণ করে নিব যে প্লাজমিড কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আমরা আবার একটু স্মরণ করে নিব প্রথমেই আমাদের পূর্ব পাঠের বিষয়গুলো। তো প্লাজমিড কাকে বলে? ব্যাকটেরিয়া কোষে তার প্রধান ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও স্বাধীনভাবে অনুলিপনযোগ্য অল্প কয়েকটি জিন বহনকারী ক্ষুদ্র ও চক্রাকার এক বা একাধিক ডিএনএ থাকে, একে প্লাজমিড বলে। ব্যাকটেরিয়া কোষে তার প্রধান ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও স্বাধীনভাবে অনুলিপনযোগ্য অল্প কয়েকটি জিন বহনকারী ক্ষুদ্র ও চক্রাকার এক বা একাধিক ডিএনএ থাকে, একে প্লাজমিড বলে। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের যে নিজস্ব ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও অতিরিক্ত যে ক্ষুদ্র দ্বিসূত্রাকার, বৃত্তাকার, স্ব-অনুলিপনযোগ্য এক বা একাধিক যে ডিএনএ অণুটা থাকে, তাকেই প্লাজমিড ডিএনএ বলা হয়ে থাকে। প্লাজমিড ডিএনএ হলো ব্যাকটেরিয়ার জিনোম বহির্ভূত ডিএনএ। এরা পোষক কোষে এক বা একাধিক শক্তিশালী বৈশিষ্ট্য বহন করে। বিজ্ঞানী জসুয়া ল্যাডারবার্গ 1952 সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড আবিষ্কার করেন। তাহলে শিক্ষার্থীরা প্লাজমিড কাকে বলে আমরা দেখলাম। এইখানে স্লাইডে আমরা একটা ব্যাকটেরিয়ার চিত্র দেখতে পাচ্ছি। এই ব্যাকটেরিয়ার এই যে ক্রোমোজোম, পেঁচানো যে ক্রোমোজোম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ। এই নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও অতিরিক্ত ক্ষুদ্র দ্বিসূত্রাকার, বৃত্তাকার যে অতিরিক্ত ডিএনএটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম ছাড়াও যে অতিরিক্ত ক্ষুদ্র বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু দেখা যায়, তাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি ছিল আমরা আবার একটু মনে করে নিই। যে ব্যাকটেরিয়া কোষে সাধারণত এক বা একাধিক প্লাজমিড থাকে, চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অণুবিশেষ, এরা ক্ষুদ্রাকার, এরা কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, এরা অল্প কয়েকটি জিন ধারণ করে, পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে, প্লাজমিডে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে। কিছু প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে। কোন কোন প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করে। কিছু প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে। আদর্শ প্লাজমিড পোষক ডিএনএ ছাড়াই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল মনে করে নিলাম। যে এরা ব্যাকটেরিয়া কোষে সাধারণত এক বা একাধিক প্লাজমিড থাকে, চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অণুবিশেষ হয়, এরা ক্ষুদ্রাকার হয়, এরা কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, এরা অল্প কয়েকটি জিন ধারণ করে, পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে, প্লাজমিডে এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে। কিছু প্লাজমিড কনজুগেশনকে প্রভাবিত করে। কোন কোন প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বহন করে। কিছু প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে। আদর্শ প্লাজমিড পোষক ডিএনএ ছাড়াই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্লাজমিড কাকে বলে জানলাম, প্লাজমিডের একটা চিত্র দেখলাম এবং প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো জানলাম। এরপরে আমরা যেটা মনে করে নিব আবার, সেটা হচ্ছে যে প্লাজমিডের ব্যবহার। আমরা প্লাজমিড কি কাজে ব্যবহার করেছিলাম। যে আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ক্লাসটা করেছিলাম বা জিন ক্লোনিং এর যে ক্লাসটা করেছিলাম, তখন আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা কিন্তু যখন একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কোন একটা উদ্ভিদে ইনসার্ট করানোর জন্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছি, তখন আমাদের কিন্তু একটা বাহকের প্রয়োজন হয়েছে। এই বাহক হিসেবে কিন্তু আমরা প্লাজমিডকে বেছে নিয়েছিলাম। তো প্লাজমিডের মাধ্যমে জিনের সঠিক অবস্থান, সূক্ষ্ম গঠন, সম্পূরকত্ব ইত্যাদি নির্ণয় করা সম্ভব। এটি আণবিক বংশগতিবিদ্যার গবেষণায় ব্যবহৃত হয়। এটিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে বাহক হিসেবে ব্যবহার করা হয়।
প্লাজমিড ব্যবহার করে মানুষের ইনসুলিন, জিন ক্লোনিং, রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, যে প্লাজমিড কি, এর বৈশিষ্ট্যগুলো কি, এর ব্যবহার কি, এগুলো আমরা আবার একটু মনে করে নিলাম। এবার আমরা আমাদের আজকের পাঠের যে বিষয় অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার, এইটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব। তো প্রথমেই আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া কি সেটা সম্বন্ধে একটু জেনে নিই, যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াটা আসলে কি। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স একটি মৃত্তিকাবাসী গ্রাম নেগেটিভ দণ্ডাকার বায়ুজীবী ব্যাকটেরিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স একটা বায়ুজীবী ব্যাকটেরিয়া যারা মাটিতে থাকে, গ্রাম নেগেটিভ এবং দণ্ডাকার। উদ্ভিদের ক্ষতস্থানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স নামক এই ব্যাকটেরিয়া আক্রমণের ফলে ক্রাউন গল টিউমার রোগ সৃষ্টি হয়ে থাকে। তো এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, এরা রোগ উৎপাদনকারী জীবাণু বলে দীর্ঘদিন ধরে কিন্তু এদের এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াকে তেমন কোনো একটা গুরুত্ব দেওয়া হয়নি, বা এই ব্যাকটেরিয়াটা বিজ্ঞানীদের সুদৃষ্টিতে আসেনি। 1974 সালে বিজ্ঞানী জেনিন এবং তার সহকর্মীগণ প্রথম আবিষ্কার করলেন যে এই ব্যাকটেরিয়ায় তার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও একটা বৃহদাকার বহিঃক্রোমোজোমাল ডিএনএ উপাদান থাকে, এবং যেটাকে প্লাজমিড বলা হয়ে থাকে, এবং এই ডিএনএ উপাদানে এমন কিছু জিন থাকে যে জিনগুলো উদ্ভিদে ক্রাউন গল টিউমার রোগ সৃষ্টি করে থাকে। তো এটা যখন তারা জানতে পারলেন, এটা জানার পর থেকেই কিন্তু যে এটা এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এই গবেষকদের কাছে নতুন গবেষণার বস্তু হিসেবে কিন্তু আবির্ভূত হলো। এরপরে 1975 সালে ভন লারবেক ও তার সহকর্মীগণ এই টিউমার উৎপাদনকারী প্লাজমিডকে টিআই প্লাজমিড বলে অভিহিত করেন। তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের টিডিএনএ বহনকারী এই প্লাজমিডকে টিআই প্লাজমিড বলা হয়ে থাকে, টিউমার ইনডিউসিং প্লাজমিড। একটি টিআই প্লাজমিড প্রায় 200 থেকে 250 ক্ষারক জোন নিয়ে গঠিত, এবং এই টিআই প্লাজমিড ব্যাকটেরিয়া কোষ অভ্যন্তরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে কিন্তু সর্বদাই স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে থাকে। তাহলে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ব্যাকটেরিয়া দেখলাম যে এর একটা বৃহৎ আকৃতির প্লাজমিড রয়েছে যেটাকে টিআই প্লাজমিড বলা হচ্ছে, এবং এর একটা অঞ্চল রয়েছে যেটাকে টিডিএনএ বলা হচ্ছে। তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স দ্বারা কেবলমাত্র কিন্তু দ্বিবীজপত্রী এবং জিমনোস্পার্ম যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলোতেই কিন্তু এই ক্রাউন গল রোগটা সৃষ্টি হয়ে থাকে। একবীজপত্রীর ক্ষেত্রে এটা খুব একটা দেখা যায় না, তবে দুই একটা ক্ষেত্রে আক্রান্ত হতে দেখা যায় দুই একটা ক্ষেত্রে। তো এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের আক্রমণের ফলে উদ্ভিদে যে ক্রাউন গল টিউমার রোগটা সৃষ্টি হয়, এই রোগটা উদ্ভিদের ক্রাউন অঞ্চলে হয় বলে এই রোগটার নামকরণ করা হয়েছে ক্রাউন গল টিউমার। এই যে উৎপন্ন টিউমার টিস্যুগুলো হয়, এই উৎপন্ন টিস্যুগুলোতে এক বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং চিনির ডেরিভেটিভ, এই সেলগুলো এক বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং চিনির ডেরিভেটিভ সংশ্লেষণ করে, যেগুলোকে সাধারণভাবে ওপিন বলা হয়ে থাকে। তো এই যে টিউমার বা গল থেকে সংশ্লেষিত এই ওপিনের যে প্রকার বা ধরন, সেটা কিন্তু এই আক্রমণকারী অ্যাগ্রোব্যাকটেরিয়ামের স্ট্রেনের উপর নির্ভর করে। বিভিন্ন প্রকার ওপিনের মধ্যে নোপালিন, অক্টোপিন, অ্যাগ্রোসিনোপিন, ন্যানোপিন ইত্যাদি উল্লেখযোগ্য। তো আক্রমণকারী ব্যাকটেরিয়া এই টিউমার টিস্যু থেকে উৎপন্ন ওপিন কার্বন এবং নাইট্রোজেনের উৎস হিসেবে ব্যবহার করে। তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স একটা আসলে বায়োজীবী ব্যাকটেরিয়া, যেটা মৃত্তিকাবাসী, গ্রাম নেগেটিভ এবং দণ্ডাকার, এবং এরা উদ্ভিদ কোষের ক্ষতস্থানে যখন এরা ইনফেকশন করে, আক্রমণ করে, তখন সেখানে ক্রাউন গল টিউমার রোগ সৃষ্টি হয়। তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ব্যাকটেরিয়ায় টিআই প্লাজমিড বলে একটা বৃহদাকার প্লাজমিড থাকে, যাতে একটা অঞ্চল রয়েছে টিডিএনএ বলে একটা অঞ্চল রয়েছে। তো একটি টিআই প্লাজমিড প্রায় 200 থেকে 250 কিলো ক্ষারক জোন নিয়ে গঠিত হয়, এবং এই টিআই প্লাজমিড ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সর্বদাই কিন্তু স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের যে টিআই প্লাজমিড, সেই টিআই প্লাজমিডের একটি চিত্র দেখতে পাচ্ছি স্লাইডে। তোমরা একটু খেয়াল করো, এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে টিডিএনএ রিজিয়ন।
টিআই প্লাজমিডের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ টিডিএনএ রিজিয়ন। এই টিডিএনএ রিজিয়নে কিন্তু এই যে কিছু জিন থাকে যারা অক্সিন, সাইটোকাইনিন, ওপাইন এগুলো সংশ্লেষণ করে। অক্সিন কি করে? অক্সিন কিন্তু দ্রুত কোষ বিভাজন করে, যার কারণে দ্রুত কোষ বিভাজন করে, এবং সাইটোকাইনিন কি করে? কোষগুলোকে প্রলম্বিত করে, এলংগেশন করে, যার কারণে কিন্তু এই যে টিউমার বা ক্রাউন বল রোগটা সৃষ্টি হয়। তো এই টিডিএনএ অঞ্চলে এই জিনগুলো থাকে। এই যে বাম দিকে এটাকে বলা হচ্ছে লেফট বর্ডার, এবং ডানে এটাকে বলা হচ্ছে রাইট বর্ডার। এছাড়া আরো কিছু অঞ্চল রয়েছে, যেমন এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে ভিরুলেন্স রিজিয়ন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, আমরা পরবর্তী স্লাইডেই দেখব। এই অঞ্চলটাকে বলা হচ্ছে ভিরুলেন্স রিজিয়ন, এবং এখানে অনেকগুলো ভিরুলেন্স জিন থাকে যারা এই টিডিএনএ ট্রান্সফারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা অরিজিন অফ রেপ্লিকেশন অঞ্চল, ওপাইন ক্যাটাবলিজম। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্লাইডে একটা টিআই প্লাজমিডের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা আমরা খুব মনোযোগ সহকারে দেখব, কারণ আমরা যখন টিডিএনএ ট্রান্সফার পদ্ধতি পড়ব তখন কিন্তু যে বিভিন্ন অঞ্চলগুলো পড়ব সেগুলো কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এই চিত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ব্যাকটেরিয়ার একটা টিআই প্লাজমিড, যার খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে টিডিএনএ রিজিয়ন। এখানে কিছু জিন রয়েছে, যে জিনগুলো অক্সিন, সাইটোকাইনিন, ওপিন উৎপন্ন করে। এটাকে বলা হচ্ছে লেফট বর্ডার, এটা হচ্ছে রাইট বর্ডার, এটা হচ্ছে ভিরুলেন্স অঞ্চল, এটা হচ্ছে রেপ্লিকেশন অঞ্চল। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। এখন আমরা এই টিআই প্লাজমিডের গঠন শৈলীটা আরেকটু ডিটেলসে পড়বো, যে টিআই প্লাজমিডটা কেমন। অধিকাংশ টিআই প্লাজমিডে 4টা সাধারণ অঞ্চল রয়েছে। হ্যাঁ, অধিকাংশ টিআই প্লাজমিডে 4টা সাধারণ অঞ্চল রয়েছে। কি কি অঞ্চল? টিডিএনএ অঞ্চল, তারপরে রেপ্লিকেশন অঞ্চল, কনজুগেশন অঞ্চল এবং ভিরুলেন্স অঞ্চল। তাহলে অধিকাংশ টিআই প্লাজমিডে 4টা সাধারণ অঞ্চল রয়েছে: টিডিএনএ অঞ্চল, রেপ্লিকেশন অঞ্চল, কনজুগেশন অঞ্চল এবং ভিরুলেন্স অঞ্চল। তো টিডিএনএ অঞ্চলটা কি এটা আমরা একটু জানি, যে টিডিএনএ নিয়ে এই অঞ্চলটা গঠিত যেটা টিউমার উৎপাদনের জন্য দায়ী। ঠিক আছে, টিডিএনএ নিয়ে এই টিডিএনএ অঞ্চলটা গঠিত যেটা টিউমার উৎপাদনের জন্য দায়ী। তো এই জন্য এই অঞ্চলে যদি মিউটেশন ঘটে তাহলে পরিবর্তিত গঠনে টিউমার উৎপন্ন হয়। এই অঞ্চলটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা যখন পোষক কোষের জিনোমে স্থানান্তরিত হবে, এই টিডিএনএ অঞ্চলটা যখন পোষক কোষের জিনোমে স্থানান্তরিত হয়ে যেতে পারে, এজন্যই কিন্তু একে ট্রান্সফার ডিএনএ বলা হয়ে থাকে। তাহলে এই অঞ্চলটার একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই অঞ্চলটা পোষক কোষের জিনোমে স্থানান্তরিত হতে পারে, এজন্য একে ট্রান্সফার ডিএনএ বলা হয়ে থাকে। তো টিডিএনএ নিউক্লিওটাইডের যে বিন্যাস উদ্ভিদ জিনোমে সংযুক্তির পরও কিন্তু সেটা অপরিবর্তিত থাকে। একটা উদ্ভিদ কোষের নিউক্লিয়ার জিনোমে এক বা একাধিক টিডিএনএ অঞ্চলে সংযুক্তি ঘটতে পারে। এই অঞ্চলগুলো অনেক সময় উদ্ভিদ জিনোমে ক্রমাগতভাবে অবস্থান করে, আবার কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে অবস্থান করে। টিডিএনএ অংশের সংযুক্তির জন্য কোনো নির্দিষ্ট স্থান নাই। টিডিএনএ আকার 24 কিলো বেজের মতো হয়ে থাকে। টিআই প্লাজমিডের টিডিএনএ অংশ 7 থেকে 13টি জিনের সেট নিয়ে গঠিত। এই টিডিএনএ অপর এক জিনের দল ওপিন সংশ্লেষণের সংকেত বহন করে। এই ওপিন আসলে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং চিনি, যেটা কিনা ক্ষতস্থানে আক্রমণকারী ব্যাকটেরিয়ার খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা একটু আগেও জানলাম যে টিডিএনএ অপর একদল জিন যেটা ওপিন সংশ্লেষণের সংকেত বহন করে। তো এই ওপিন কি? ওপিন হলো অ্যামাইনো অ্যাসিড এবং চিনি, যেটা ক্ষতস্থানে আক্রমণকারী ব্যাকটেরিয়ার খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। ওপিন ভাঙার জন্য ব্যাকটেরিয়া এক বিশেষ ধরনের এনজাইম প্রস্তুত করে। এই এনজাইম সংশ্লেষণের জন্য যে জিন দায়ী সেটা টিআই প্লাজমিডে অবস্থান করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পড়ছি টিআই প্লাজমিডের গঠনশৈলী। একটা অধিকাংশ টিআই প্লাজমিডের 4টা সাধারণ অঞ্চল রয়েছে: টিডিএনএ অঞ্চল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, রেপ্লিকেশন অঞ্চল, কনজুগেশন অঞ্চল এবং ভিরুলেন্স অঞ্চল। তো টিডিএনএ অঞ্চলটা কি? যে টিডিএনএ নিয়ে এই অঞ্চলটা গঠিত যেটা টিউমার উৎপাদনের জন্য দায়ী। এই জন্য এই অঞ্চলে যদি মিউটেশন ঘটে তাহলে পরিবর্তিত গঠনে টিউমার উৎপন্ন হয়। এই অঞ্চলটার বিশেষ একটা বৈশিষ্ট্য হলো এটা পোষক কোষের জিনোমে স্থানান্তরিত হতে পারে, এজন্য একে ট্রান্সফার ডিএনএ বলা হয়। টিডিএনএ নিউক্লিওটাইডের যে বিন্যাস উদ্ভিদ জিনোমে সংযুক্তির পরও সেটা অপরিবর্তিত থেকে যায়।
একটা উদ্ভিদ কোষের নিউক্লিয়ার জেনোমে এক বা একাধিক টিডিএনএ অঞ্চলের সংযুক্তি ঘটতে পারে। এই অঞ্চলগুলো অনেক সময় উদ্ভিদ জেনোমে ক্রমাগতভাবে অবস্থান করে, আবার কোনো কোনো সময় কিন্তু বিচ্ছিন্নভাবে অবস্থান করে। টিডিএনএ অংশের সংযুক্তির জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই। টিডিএনএ আকার 24 কিলোবেজের মতো হয়ে থাকে। টিআই প্লাজমিডের টিডিএনএ অংশে 7 থেকে 13টি জিনের একটা সেট নিয়ে গঠিত। টিডিএনএ অপর এক জিনের দল ওপিন সংশ্লেষণের সংকেত বহন করে। এই ওপিন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং চিনি, যা ক্ষতস্থানে আক্রমণকারী ব্যাকটেরিয়ার খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। ওপিন ভাঙার জন্য ব্যাকটেরিয়া এক বিশেষ ধরনের এনজাইম প্রস্তুত করে। এই এনজাইম সংশ্লেষণের জন্য যে জিন দায়ী সেটা টিআই প্লাজমিডে অবস্থান করে। তাহলে আমরা টিডিএনএ অঞ্চল সম্বন্ধে জানলাম। এরপরে যে অঞ্চলটা সেটা হচ্ছে রেপ্লিকেশন অঞ্চল। এই অঞ্চলটা কিন্তু অনুলিপনের জন্য দায়ী হয়ে থাকে। কনজুগেশন অঞ্চল, এই অঞ্চলটা সংযোগের জন্য দায়ী। এরপরে চতুর্থ যে অঞ্চলটা সেটা হচ্ছে ভিরুলেন্স অঞ্চল। এই অঞ্চলটা কেমন, যে এই অঞ্চলটা কিন্তু যে তীব্রতা বা বিস্ময়তা এটার জন্য কিন্তু দায়ী। ফলে এই অঞ্চলে যদি মিউটেশন ঘটে তাহলে তীব্রতা বা বিস্ময়তা কিন্তু কমে যায়। তো এই যে ভিরুলেন্স অঞ্চলটা উদ্ভিদ জিনোমে যে টিডিএনএটা স্থানান্তরিত হয় সেই টিডিএনএ স্থানান্তরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই এই অঞ্চলকে ভিরুলেন্স অঞ্চল বলা হয়। অর্থাৎ টিআই প্লাজমিডে টিডিএনএ স্থানান্তরে ভিরুলেন্স জিন খুব গুরুত্বপূর্ণ, ভিরুলেন্স অংশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেজন্যই এই অঞ্চলটাকে ভিরুলেন্স অঞ্চল বলা হয়। তো টিআই প্লাজমিডের এই গঠন শৈলী জিন স্থানান্তরে একটা দক্ষ ও কার্যকর প্লাজমিড হিসেবে পরিগণিত হয়েছে। এই অঞ্চলে মিউটেশন ঘটলে প্লাজমিডের ভিরুলেন্স ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এই বিশেষ অঞ্চল বিভিন্ন উদ্ভিদ ট্রান্সফরমেশনের জন্য উপযোগী ভেক্টর উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ভিরুলেন্স অঞ্চলে কয়েক সেট ভিরুলেন্স জিন থাকে, যেমন এ বি সি ডি ই জি। তাহলে ভিরুলেন্স অঞ্চলটা কেমন, যে এই অঞ্চলটা তীব্রতা বা বিস্ময়তার জন্য দায়ী। এই অঞ্চলে যদি মিউটেশন ঘটে তাহলে এই বিস্ময়তা কমে যায়। ভিরুলেন্স অঞ্চলটাই উদ্ভিদের টিডিএনএ স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেজন্যই এই অঞ্চলকে ভিরুলেন্স অঞ্চল বলা হয়। টিআই প্লাজমিডের এই গঠন শৈলী জিন স্থানান্তরে একটা দক্ষ ও কার্যকর প্লাজমিড হিসেবে পরিগণিত হয়েছে। এই অঞ্চলে মিউটেশন ঘটানো যদি হয় তাহলে প্লাজমিডের ভিরুলেন্স ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই বিশেষ অঞ্চল বিভিন্ন উদ্ভিদ ট্রান্সফরমেশনের জন্য উপযোগী ভেক্টর উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এবং ভিরুলেন্স অঞ্চলে কয়েক সেট জিন থাকে, ভিরুলেন্স জিন থাকে, সেগুলো হলো এ বি সি ডি ই জি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা টিআই প্লাজমিডের গঠন শৈলী জানলাম। আমরা আরেকবার একটু জেনে নিব যে টিআই প্লাজমিডের গঠন শৈলীটা কিরকম। অধিকাংশ টিআই প্লাজমিডের 4টা সাধারণ অঞ্চল থাকে। একটাকে বলা হচ্ছে টিডিএনএ অঞ্চল, একটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন অঞ্চল, একটাকে বলা হচ্ছে কনজুগেশন অঞ্চল এবং আরেকটা হচ্ছে ভিরুলেন্স অঞ্চল। তো টিডিএনএ অঞ্চলটা কেমন, যে টিডিএনএ নিয়ে এই অঞ্চলটা গঠিত, যেটা টিউমার উৎপাদনের জন্য দায়ী। কেন, আমি ওই যে চিত্র যখন দেখলাম তখন আমরা কিন্তু দেখলাম যে টিডিএনএ অঞ্চলে এমন কিছু জিন রয়েছে যেগুলো অক্সিন, সাইটোকাইনিন, ওপিন এগুলো সিনথেসিস করে। তো এই অক্সিন, সাইটোকাইনিনের কার্যকারিতায় কিন্তু সেলগুলো খুব দ্রুত বিভাজিত হয় এবং এই যে টিউমার যে রোগটা সেই রোগটা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাহলে টিডিএনএ নিয়ে এই টিডিএনএ অঞ্চলটা গঠিত, যেটা টিউমার উৎপাদনের জন্য দায়ী। এই অঞ্চলে মিউটেশন ঘটলে পরিবর্তিত গঠনের টিউমার উৎপন্ন হয়। এই অঞ্চলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা পোষক কোষের জিনোমে স্থানান্তরিত হতে পারে, এর জন্য একে ট্রান্সফার ডিএনএ বলা হয়। তো টিডিএনএ নিউক্লিওটাইডের যে বিন্যাস উদ্ভিদ জিনোমে সংযুক্তির পরও সেটা অপরিবর্তিত থাকে। একটা উদ্ভিদ কোষের নিউক্লিয়ার জিনোমে এক বা একাধিক টিডিএনএ অঞ্চলের সংযুক্তি ঘটতে পারে। এই অঞ্চলগুলো অনেক সময় উদ্ভিদ জিনোমে ক্রমাগতভাবে অবস্থান করে, আবার কোনো কোনো সময় কিন্তু বিচ্ছিন্নভাবে অবস্থান করতে পারে। তো টিডিএনএ অংশের সংযুক্তির কোনো নির্দিষ্ট স্থান নেই। টিডিএনএ আকার 24 কিলোবেজের মতো হয়ে থাকে। টিআই প্লাজমিডের টিডিএনএ অংশ 7 থেকে 13টি জিনের সেট নিয়ে গঠিত। এই টিডিএনএ অপর একটা জিনের দল ওপিন সংশ্লেষণের সংকেত বহন করে। এই ওপিন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং চিনি, যা ক্ষতস্থানে আক্রমণকারী ব্যাকটেরিয়ার খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
ওপিন ভাঙার জন্য ব্যাকটেরিয়া এক বিশেষ ধরনের এনজাইম প্রস্তুত করে। এই এনজাইম সংশ্লেষণের জন্য যে জিন দায়ী তা টিআই প্লাজমিডে অবস্থান করে। তাহলে এটা ছিল টিডিএনএ অঞ্চল। এরপরে যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে রেপ্লিকেশন অঞ্চল। এই অংশটা অনুলিপনের জন্য দায়ী। কনজুগেশন অঞ্চল, এই অঞ্চলটা সংযোগের জন্য দায়ী। ভিরুলেন্স অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু বিস্ময়তা বা তীব্রতার জন্য দায়ী। এই অঞ্চলে মিউটেশন ঘটলে তীব্রতা বা বিস্ময়তা কমে যায়। ভিরুলেন্স অঞ্চলটি উদ্ভিদের জিনোমে টিডিএনএ স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই এই অঞ্চলটাকে কিন্তু ভিরুলেন্স অঞ্চল বলা হয়। টিআই প্লাজমিডে এই গঠন শৈলী জিন স্থানান্তরে একটা দক্ষ ও কার্যকর প্লাজমিড হিসেবে পরিগণিত হয়েছে। এই অঞ্চলে মিউটেশন ঘটালে প্লাজমিডের ভিরুলেন্স ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই বিশেষ অঞ্চল বিভিন্ন উদ্ভিদে ট্রান্সফরমেশনের জন্য উপযোগী ভেক্টর উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ভিরুলেন্স অঞ্চল কয়েক সেট ভিরুলেন্স জিন নিয়ে গঠিত। এগুলো আমরা বলতে পারি এ, বি, সি, ডি, ই, জি। তাহলে শিক্ষার্থীরা আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স ব্যাকটেরিয়া সম্বন্ধে জানলাম এবং এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স ব্যাকটেরিয়ায় যে টিআই প্লাজমিড নামক যে একটা প্লাজমিড রয়েছে, সেই প্লাজমিডের 4টা অংশ রয়েছে। সেই অংশগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম। এরপরে আমরা যাই যে টিডিএনএ স্থানান্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা এবার একটু জানবো যে টিডিএনএ স্থানান্তর কিভাবে হয়ে থাকে। টিউমার তৈরি এবং ওপিন সংশ্লেষণ রোগ সৃষ্টিকারী অ্যাগ্রোব্যাকটেরিয়ামে অবস্থিত টিআই প্লাজমিড নামক একটা মেগা প্লাজমিডের ক্রিয়ার ফলে ঘটে থাকে। কিন্তু এটা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে অবস্থিত টিআই প্লাজমিড নামক একটা মেগা প্লাজমিড রয়েছে। এই মেগা প্লাজমিডের ক্রিয়ার ফলেই টিউমার তৈরি এবং ওপিন সংশ্লেষণ হয়ে থাকে। তো এই টিআই প্লাজমিড থেকে উদ্ভিদ কোষে টিডিএনএ এর স্থানান্তর এটা একটা বিশেষ কৌশলের মাধ্যমে হয়ে থাকে। একটা বিশেষ কৌশলের মাধ্যমে এটা হয়। কি হয় যে সাধারণত দেখা যায় যে উদ্ভিদ টিস্যু এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা আক্রমণের ফলে আক্রান্ত স্থানে একটা ক্ষতের সৃষ্টি হয়ে যায়। স্বাভাবিকভাবেই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস যখন একটা প্লান্ট টিস্যুকে প্লান্টকে আক্রমণ করে তখন সেই আক্রমণ স্থলে একটা ক্ষতের সৃষ্টি হয় এবং এই ক্ষত থেকে অ্যাসিটোসাইরিনজেন নিঃসৃত হয়। ক্ষতস্থানের যে উদ্ভিদ কোষ আছে সেই উদ্ভিদ কোষ থেকে অ্যাসিটোসাইরিনজেন নিঃসৃত হয়। এখন এই যে অ্যাসিটোসাইরিনজেন নিঃসৃত হলো, এই অ্যাসিটোসাইরিনজেন যে ব্যাকটেরিয়াল পর্দায় অবস্থিত যে ভির এ প্রোটিন যেটা, সেই প্রোটিনকে সক্রিয় করে ফেলে। এর ফলে কি হয়, এই যে ক্ষতস্থানে ব্যাকটেরিয়াটা আক্রমণ করেছে সেই ক্ষতস্থানের কোষের দেয়ালের সঙ্গে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের কোষের সংযোগ হয়। ক্ষতস্থানের উদ্ভিদ কোষের দেয়ালের সঙ্গে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের কোষের সংযোগ হয়। সংযোগ হলে এই যে টিআই প্লাজমিডের যে টিডিএনএ অংশটা, সংযোগের পর টিআই প্লাজমিডের যে টিডিএনএ অংশটা, এই টিডিএনএ অংশটা আক্রান্ত কোষে স্থানান্তরিত হয় এবং স্থায়ীভাবে উদ্ভিদ জনমে এর সাথে সংযুক্ত হয়ে যায়। তো এক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের কতগুলো জিন লোকাস এবং টিআই প্লাজমিডে অবস্থিত ভিরুলেন্স অঞ্চলের কয়েকটা সেট, এরা কি করে কয়েক সেট ভিরুলেন্স জিন এই টার্গেট উদ্ভিদ কোষে শনাক্তকরণ, সংযোগ, কর্তন, স্থানান্তর, সংযুক্তি ইত্যাদি সংকেতগুলো বহন করে। তো এই যে ভিরুলেন্স অঞ্চলটা, এই ভিরুলেন্স অঞ্চলটা কিন্তু প্রায় 25 কিলোবেস জোড় নিয়ে গঠিত এবং এর জিনগুলো ভির জিন নামে পরিচিত। ভিরুলেন্স অঞ্চলে যে জিনগুলো রয়েছে, আমরা যখন টিআই প্লাজমিডের গঠনশৈলী পড়লাম তখন দেখলাম যে ভিরুলেন্স অঞ্চলে অনেকগুলো জিন রয়েছে। তো এই যে জিনগুলো এরা ভির জিন নামে পরিচিত। এখানে ভির এ এবং ভির জি জিন দ্বারা সৃষ্ট প্রোটিন, ভির এ এবং ভির জি জিন দ্বারা যে প্রোটিনটা সৃষ্টি হয়, সেই প্রোটিনটা ক্ষতস্থলের কোষ দ্বারা সিগন্যাল মলিকুল শনাক্ত করে এবং অন্যান্য যে ভির জিনগুলো আছে যেমন বি, সি, ডি, ই, এগুলোকে অ্যাক্টিভেট করে। ভির ডি জিন এক বিশেষ প্রকারের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সৃষ্টির সংকেত বহন করে, যেটা কিনা ওই যে ডান প্রান্ত লেফট বর্ডার রাইট বর্ডার যেটা আমরা প্লাজমিড এর চিত্রে দেখেছিলাম, তো সেটা কি করে, এই যে ডান প্রান্তের অভ্যন্তরে এটা কাট করে বা কর্তন করে। হ্যাঁ, তো এই যে কর্তনের পর এই যে ডান প্রান্ত কর্তন হলো, এই কর্তনের পর ডান প্রান্ত থেকে একটা একমুখী একসূত্রী টিডিএনএ স্ট্র্যান্ডের উৎপত্তি হয়। এটা কি করে, এটা এক বিশেষ কৌশলের মাধ্যমে উদ্ভিদ কোষে স্থানান্তরিত হয়।
ধারণা করা হয় যে ভির ই যে জিনটা রয়েছে সেই ভির ই জিন দ্বারা উৎপাদিত ভির ই প্রোটিন এই বিচ্ছিন্ন একসূত্রী টিডিএনএ এর সঙ্গে মিলিত হয়ে একটা যৌগ বা কমপ্লেক্স গঠন করে এবং এই যৌগ ভির বি প্রোটিনের সহায়তায় ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কোষের প্রাচীর ভেদ করে উদ্ভিদ নিউক্লিয়াসে স্থানান্তরিত হয় এবং উদ্ভিদ নিউক্লিয়াসে স্থানান্তরিত হওয়ার পর সেখানে এই টিডিএনএ উদ্ভিদের ক্রোমোজোমাল ডিএনএ এর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এই একসূত্রে ডিএনএ স্ট্র্যান্ড উদ্ভিদ কোষে প্রবেশের আগে নাকি পরে দ্বিসূত্রিতে পরিণত হয় এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কোন কোন বিজ্ঞানী মনে করেন যে এই একসূত্রী ডিএনএ প্লাজমিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরই দ্বিসূত্রিতে পরিণত হয়ে যায় এবং এটা লিনিয়ার স্ট্রাকচার থেকে সার্কুলার একটা স্ট্রাকচার ধারণ করে। তো অ্যাগ্রোব্যাকটেরিয়ামের এই টিডিএনএ স্থানান্তরের এই প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই কিন্তু কনজুগেশনের মতো, কিন্তু পার্থক্য একটাই, পার্থক্য হচ্ছে কনজুগেশনের ক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে একটা ব্যাকটেরিয়ার সঙ্গে একটা উদ্ভিদ কোষের কিন্তু কন্ট্যাক্ট হয়েছে। অনেকটাই এটা কনজুগেশন প্রক্রিয়ার মতো, কিন্তু এখানে একটা ব্যাকটেরিয়া সেলের সাথে একটা উদ্ভিদ কোষের কন্ট্যাক্ট হয়েছে। তো এই টিআই প্লাজমিড থেকে টিডিএনএ অংশ যখন উদ্ভিদ কোষে স্থানান্তর হয় এবং উদ্ভিদের জিনমালায় সংযুক্ত হয় এবং পরবর্তীতে এই টিডিএনএ অংশের যে জিনগুলো আছে সেগুলো প্রকাশের ফলে এই ক্ষতস্থানে কিন্তু টিউমার বা ক্রাউন গল রোগ সৃষ্টি হয়। এই জিন স্থানান্তরটা কিন্তু প্রকৃতিতে আপনা আপনি ঘটে থাকে, এই জন্য এটাকে কিন্তু ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই টিডিএনএ স্থানান্তর প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু বলবো, তার আগে আমরা একটা চিত্র দেখে নিই। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে স্লাইডে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স একটা ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে প্লান্ট সেল। তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স এর এই যে এটা হচ্ছে টিআই প্লাজমিড এবং এই যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে টিডিএনএ অঞ্চল। এই টিডিএনএ অঞ্চল এই যে এখান দিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স ব্যাকটেরিয়া সেল হতে প্লান্ট সেলে প্রবেশ করছে এবং এই যে প্লান্ট সেলের যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমে কিন্তু স্থাপিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা স্লাইড দেখবো, পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে একটা প্লান্ট সেল এবং এই যেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্সের একটা সেল, যেই সেলের মধ্যে এই যে বৃহদাকৃতির একটা প্লাজমিড আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি টিআই প্লাজমিড। এই টিআই প্লাজমিডের অনেকগুলো রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, এই যে ভিরুলেন্স অঞ্চল আর এটা হচ্ছে টিডিএনএ অঞ্চল। এই যে ভিরুলেন্স অঞ্চলে ভিরজি এ এই যে অনেকগুলো জিন রয়েছে। এই টিডিএনএটা যখন এই ব্যাকটেরিয়া সেল হতে প্লান্ট সেলে এটা ট্রান্সফার হচ্ছে এবং এই ট্রান্সফারে এই ভিরুলেন্স অঞ্চলে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলো কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে এবং এই টিডিএনএ অঞ্চলটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম হতে প্লান্ট সেলে প্রবেশ করার পর এটা প্লান্ট সেলের ক্রোমোজোমে কিন্তু স্থাপিত হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটো স্লাইড দেখলাম টিডিএনএ ট্রান্সফারের। এখন তাহলে টিডিএনএ ট্রান্সফার প্রক্রিয়াটা কেমন ছিল আমরা আরেকবার একটু আলোচনা করি। যে এই যে টিআই প্লাজমিড থেকে উদ্ভিদ কোষে টিডিএনএ স্থানান্তর এটা একটা বিশেষ কৌশলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস ব্যাকটেরিয়া যখন কোন একটা উদ্ভিদকে আক্রমণ করে তখন আক্রান্ত স্থানে একটা ক্ষতের সৃষ্টি হয়, এবং এই ক্ষতস্থানের উদ্ভিদ কোষ থেকে অ্যাসিটোসাইরিন জেন নিঃসৃত হয়। এই সময় কি হয়, এই যে ক্ষতস্থানে যে প্লান্ট সেলের প্রাচীরটা আছে তার সঙ্গে অ্যাগ্রোব্যাকটেরিয়াম কোষের সংযোগ হয় এবং এই টিআই প্লাজমিডের যে টিডিএনএ অংশটা, এই টিডিএনএ অংশটা একটা বিশেষ কৌশলের মাধ্যমে কিন্তু প্লান্ট সেলে স্থানান্তরিত হয়ে যায় এবং স্থায়ীভাবে উদ্ভিদ জিনোমের সঙ্গে এটার সংযুক্তি ঘটে। তো এক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কতগুলো জিন লোকাস এবং টিআই প্লাজমিডে অবস্থিত ভিরুলেন্স অঞ্চলের কয়েক সেট ভিরুলেন্স জিন এই টার্গেট উদ্ভিদ কোষে শনাক্তকরণ, সংযোগ, কর্তন, স্থানান্তর, সংযুক্তির সংকেতটা বহন করে। এই যে ভিরুলেন্স অঞ্চলটা এটা প্রায় 35 কিলোবেস জোড় নিয়ে গঠিত এবং এই জিনগুলোকে বলা হয় ভির জিন। ভিরুলেন্স অঞ্চলে কতগুলো জিন থাকে যে জিনগুলোকে বলা হচ্ছে ভির জিন। তো এক্ষেত্রে ভির এ এবং ভির জি জিন দ্বারা সৃষ্ট প্রোটিনটা কি করে, ক্ষতস্থানের কোষ দ্বারা নিঃসৃত সিগন্যাল মলিকুল শনাক্ত করে এবং অন্যান্য যে ভির জিনগুলো আছে যেমন ভির বি, সি, ডি, ই এগুলোকে অ্যাক্টিভেট করে দেয়।
ভিড-ডি জিন এক বিশেষ প্রকারের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সৃষ্টির সংকেত বহন করে, যেটা টিডিএন এর অত্যন্ত যে ডান প্রান্তে টিডিএন এর যে ডান প্রান্তটা আছে সেখানে একটা কর্তন করে। এখন এই যে কর্তনের পর ডান প্রান্ত থেকে একটা একমুখী সিঙ্গেল স্ট্যান্ডের টিডিএনএ স্ট্যান্ডে উৎপত্তি ঘটে, যেটা এক বিশেষ কৌশলের মাধ্যমে উদ্ভিদ কোষে স্থানান্তরিত হয়। এখানে ধারণা করা হয় যে ভির-ই জিন দ্বারা উৎপাদিত ভির-ই প্রোটিন এই একসূত্রী টিডিএন এর সঙ্গে মিলিত হয়ে একটা যৌগ বা কমপ্লেক্স গঠন করে, এবং এই যৌগ ভির-বি প্রোটিনের সহায়তায় ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কোষ প্রাচীর ভেদ করে উদ্ভিদ নিউক্লিয়াসে স্থানান্তরিত হয়, এবং সেখানে টিডিএনএ উদ্ভিদের ক্রোমোজোমাল ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়। এই একসূত্রী টিডিএনএ স্ট্র্যান্ড এটা কি উদ্ভিদ কোষে প্রবেশের পূর্বে নাকি পরে দ্বিসূত্রীতে পরিণত হয় সেটা কিন্তু এখনো জানা যায়নি। কোন কোন বিজ্ঞানী মত প্রকাশ করছেন যে এই একসূত্রী ডিএনএ প্লাজমিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরপরই দ্বিসূত্রীতে পরিণত হয়ে যায়, এবং লিনিয়ার স্ট্রাকচার থেকে এটা সার্কুলার স্ট্রাকচারে পরিণত হয়ে যায়। তো অনেকটাই কিন্তু এই যে প্রসেসটা কনজুগেশনের মতো। পার্থক্য হচ্ছে কনজুগেশনের ক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়া সেল থাকে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া সেল এবং একটা প্লান্ট সেলের মধ্যে কন্টাক্ট ঘটছে। টিআই প্লাজমিড থেকে টিডিএনএ অংশ উদ্ভিদ কোষে স্থানান্তর হয়, এবং উদ্ভিদের জিনমালায় সংযুক্তি এবং পরবর্তীতে টিডিএনএ অংশে অবস্থিত জিনগুলোর প্রকাশের ফলেই কিন্তু উদ্ভিদের ক্ষতস্থানে টিউমার বা গলের সৃষ্টি হয়। এই যে জিন ট্রান্সফার এটা প্রকৃতিতে আপনা আপনি ভাবে ঘটে থাকে বলে এটাকে ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা টিডিএনএ স্থানান্তর পদ্ধতি জানলাম এবং টিডিএনএ স্থানান্তরের দুটো চিত্র দেখেছি। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা জানবো যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিনের স্থানান্তর, এই প্রসেসটা কিরকম সেটা আমরা এবার একটু জানি, যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিনের স্থানান্তর। দ্বিবীজপত্রী উদ্ভিদের অনেক প্রজাতিতে এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিনের স্থানান্তর পদ্ধতিতে এ পর্যন্ত বিভিন্ন ধরনের উপকারী জিন কিন্তু ট্রান্সফার করে ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদন করা কিন্তু সম্ভব হয়েছে। যে এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রজাতিগুলো আছে তাতে এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিন ট্রান্সফার করে বিভিন্ন ধরনের উপকারী জিন ট্রান্সফার করে ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদন করা কিন্তু সম্ভব হয়েছে। তো এক্সপ্লান্ট যেমন প্রোটোপ্লাস্ট, কোষ টিস্যু খণ্ড, সমগ্র অঙ্গ বা অঙ্গাংশের সাথে এই কাঙ্ক্ষিত কন্ট্রিগেট বা বাইনারি ভেক্টরবাহী অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইনোকুলেশন করে বা কোকালচার করে ডিএনএ সঞ্চারণটা করা হয়। তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইনোকুলেশনের তিনটা সাধারণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। কি কি? উদ্ভিদের ক্ষতস্থানে সংক্রমণ, কোকালচার পদ্ধতি এবং পত্রখণ্ড পদ্ধতি। অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইনোকুলেশনের তিনটা সাধারণ পদ্ধতি রয়েছে: উদ্ভিদের ক্ষতস্থানে সংক্রমণ পদ্ধতি, সহ আবাদ পদ্ধতি এবং পত্রখণ্ড পদ্ধতি। তো উদ্ভিদের ক্ষতস্থানে সংক্রমণ পদ্ধতিটা এটা কিরকম, যে বাইরের পরিচ্ছন্ন পরিবেশ অথবা ইনভিট্রো কন্ডিশনে জন্মানো কোনো একটা প্ল্যান্ট এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা সংক্রমণের জন্য নির্বাচন করা হয়। তবে ইনভিট্রো জন্মানো প্ল্যান্টগুলোই ভালো হয়, কারণ এক্ষেত্রে কন্টামিনেশনের কোনো সুযোগ থাকে না, দূষণের কোনো সুযোগ থাকে না। তো প্রথমে কি করা হয়, প্রথমে চারার অগ্রভাগটা কেটে ফেলা হয়, এবং এখানে এই যে অংশটা কাটা হলো সেই কর্তিত পৃষ্ঠে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা ইনোকুলেশন করা হয়। এবং এটাকে যদি রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় কি, যে এই যে কর্তিত অংশটা এখানে নতুন কোষের সৃষ্টির ফলে কিন্তু একটা টিউমারের সৃষ্টি হয়ে গেছে। এইটা কেটে উপযুক্ত মিডিয়ামে আবাদ করে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। তাহলে উদ্ভিদের ক্ষতস্থানে সংক্রমণ এটা কিরকম আমি আরেকবার একটু বলি, যে বাইরের পরিচ্ছন্ন পরিবেশ থেকেও নেওয়া যাবে বা ইনভিট্রো কন্ডিশনে জন্মানো কোনো চারাকেও কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা সংক্রমণের জন্য নির্বাচন করা যেতে পারে। তবে ইনভিট্রো কন্ডিশনটাই বেশি ভালো হবে, কারণ এখানে দূষণের কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে কি করা হয়, যে এই যে চারার অগ্রভাগটা প্রথমে কেটে ফেলা হয়, কেটে ফেলার পর এখানে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের দ্বারা ইনোকুলেশন করা হয় এবং এটাকে রেখে দেওয়া হয়। এরপর দেখা যায় যে অংশটা কেটে ফেলা হয়েছে এখানে নতুন কোষ সৃষ্টির ফলে টিউমার উৎপন্ন হয়, যেটা কেটে উপযুক্ত মিডিয়ামে আবাদ করে নতুন উদ্ভিদ তৈরি করা যায়। এরপরে আসি সহ আবাদ বা কোকালচার পদ্ধতি। এটা কিরকম, যে আবাদকৃত প্রোটোপ্লাস্টে যখন কোষ প্রাচীর সৃষ্টি হওয়া শুরু হয় তখন এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম সাসপেনশন যোগ করে 24 থেকে 40 ঘন্টা ইনকিউবেশন করা হয়। এরপর কয়েকদিন এটাকে আবাদ করা হয়। এই সময় ট্রান্সফরমেশন সম্পন্ন হয়।
পরবর্তীকালে বিভিন্ন ধরনের নির্বাচনী এজেন্ট যেমন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে পৃথক করা হয় এবং প্রোটোপ্লাস্ট বা কোষ হতে নতুন উদ্ভিদ তৈরি হয়। এরপরে যে বিষয় যেটা আসে সেটা হচ্ছে পত্রখণ্ড পদ্ধতি। এটা কিরকম যে পাতার পৃষ্ঠ জীবাণুমুক্ত করে নিয়ে ছোট ছোট চাকতি করে নেওয়া হয়। পাতার পৃষ্ঠটা জীবাণুমুক্ত করে নিয়ে ছোট ছোট চাকতি করে নেওয়া হয়। তারপর এই নির্ধারিত প্লাজমিড সমৃদ্ধ অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা এটাকে আক্রমণ করানো হয়। যখন আক্রমণ করা হয় তখন ক্যালাস তৈরি হয়ে যায় এবং পরে আক্রমণ করানো হয়। অনেক সময় দেখা যায় কি যে এই যে পত্রখণ্ডটা আবাদ করে ক্যালাস করা হয় এবং তারপরে কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা সংক্রমণ ঘটানো হয়। আমি আবার একটু বলি যে পাতার পৃষ্ঠটা জীবাণুমুক্ত করে ছোট ছোট চাকতি করা হয়, তারপরে নির্ধারিত প্লাজমিড সমৃদ্ধ অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে এটাকে আক্রান্ত করা হয়। আবার অনেক সময় এই পাতার খণ্ডগুলোকে যদি আবাদ করা হয়, কালচার করা হয় টিস্যু কালচারে, তাহলে ক্যালাস তৈরি হয়ে যায় এবং পরে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা সংক্রমিত করা হয়। তো এক্ষেত্রে যদি সদ্য বিকশিত বীজপত্র ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেসপন্সটা খুব ভালো করে। তো এরপরে এই যে কয়েকদিন অ্যাগ্রোব্যাকটেরিয়াম সহ আবাদ করে কোনামাইসিন সমৃদ্ধ পুষ্টি মিডিয়ামে এটাকে স্থানান্তর করা হয়। এর ফলে ব্যাকটেরিয়াটা দ্রবীভূত হয়ে যায়। এরপর এই ক্যালাস থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। 1985 সালে হোর্স এবং তার সহকর্মীগণ প্রমাণ করেছিলেন যে এই পদ্ধতিতে 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই ট্রানজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব এবং এই পত্রখণ্ডের মতো কচি কাণ্ডখণ্ডও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই যে এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার আমরা পড়লাম, এর আগে আমরা এটা কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট প্রসেস, জিন ট্রান্সফারের ইনডাইরেক্ট প্রসেস। আর এর আগে আমরা একটা ক্লাস করেছি যাতে আমরা ডাইরেক্ট প্রসেস গুলো দেখেছিলাম। তো ডাইরেক্ট প্রসেস গুলোতে কি হয়, ডাইরেক্ট প্রসেস গুলোতে আমরা সরাসরি কিন্তু জিন ট্রান্সফার করতে পারি, কিন্তু এই যে ইনডাইরেক্ট প্রসেস এক্ষেত্রে কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়ামের সাহায্যে জিন ট্রান্সফার করা হচ্ছে, সরাসরি করা যায় না। আবার এই যে ডাইরেক্ট প্রসেস গুলোতে আমরা দেখেছিলাম যে একসাথে অনেকগুলো কোষে কিন্তু জিন ট্রান্সফার করা যায়, কিন্তু এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার প্রসেস যেটা সেটাতে কিন্তু একসঙ্গে অনেকগুলো কোষে ডিএনএ স্থানান্তর করা যায় না। আর এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড পদ্ধতি যেটা, এই পদ্ধতিটা অবশ্যই একটা জটিল পদ্ধতি। আর আমরা যে ডাইরেক্ট প্রসেস গুলো পড়েছিলাম সেগুলো অবশ্যই কিন্তু সহজ পদ্ধতি। তাহলে যদি ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের পার্থক্য যদি আমাদের প্রশ্ন আসে তাহলেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে আসি আমরা যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা একটু জানবো। যে সুবিধাগুলো কি কি, এই পদ্ধতিতে কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ জিনোমে ভালোভাবে সংযোজনের মাধ্যমে উত্তম জিনের প্রকাশ পাওয়া যায়। এই পদ্ধতিতে উদ্ভিদ কোষে বড় ফরেন ডিএনএ স্ট্র্যান্ড সংযোজন করা যায়। জিওমো তৈরিতে অধিক কার্যকরী হয়ে থাকে। ভেষজ খাদ্য তৈরিতে এই পদ্ধতি বেশ কার্যকর। এই পদ্ধতিতে কম সংখ্যক জিন সংযোজন করা যায়। অন্যান্য পদ্ধতির তুলনায় কম খরচে জিন স্থানান্তর করা যায়। কোনো উচ্চ টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম পদ্ধতির সুবিধাগুলো কি কি, যে এই পদ্ধতিতে কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ জিনোমে ভালোভাবে সংযোজনের মাধ্যমে উত্তম জিনের প্রকাশ পাওয়া যায়। এই পদ্ধতিতে উদ্ভিদ কোষে বড় ফরেন ডিএনএ স্ট্র্যান্ড সংযোজন করা যায়। এই পদ্ধতি জিওমো তৈরিতে অধিক কার্যকরী হয়ে থাকে। ভেষজ খাদ্য তৈরিতে এই পদ্ধতি বেশ কার্যকর। এই পদ্ধতিতে কম সংখ্যক জিন সংযোজন করা যায়। অন্যান্য পদ্ধতির তুলনায় কম খরচে জিন ট্রান্সফার করা যায়। কোনো উচ্চ টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। অসুবিধাগুলো কি কি আমরা একটু জেনে নিই। যে এই পদ্ধতি কিন্তু খুব হোস্ট স্পেসিফিক, অর্থাৎ সব উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না। এই পদ্ধতিতে জিন স্থানান্তরে টিস্যু কালচার সম্পর্কিত রিজেনারেশনে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পদ্ধতিতে একবীজপত্রী উদ্ভিদে জিন স্থানান্তর করা খুবই দুরূহ। রিজেনারেশনে অক্ষম উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না। দীর্ঘ সময় সাপেক্ষ একটা পদ্ধতি। একসাথে অধিক কোষে জিন স্থানান্তর করা যায় না। সফলতার হার কম। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে জিন স্থানান্তর করা যায় না। তাহলে অসুবিধাগুলো কি বললাম আমরা আরেকবার একটু দেখে নিই। যে এই পদ্ধতিটা খুবই হোস্ট স্পেসিফিক, অর্থাৎ সব উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না।
এই পদ্ধতিতে জিন স্থানান্তরে টিস্যু কালচার সম্পর্কিত রিজেনারেশনে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পদ্ধতিতে একবীজপত্রী উদ্ভিদে জিন স্থানান্তর খুব দুরূহ, রিজেনারেশনে অক্ষম উদ্ভিদে এই পদ্ধতি ব্যবহার করা যায় না। দীর্ঘ সময় সাপেক্ষ একটা পদ্ধতি, একসঙ্গে অধিক সংখ্যক কোষে জিন স্থানান্তর করা যায় না, সফলতার হার কম, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে জিন স্থানান্তর করা যায় না। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল আজকে। তো সেটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার, সেটা পড়ার জন্য আমরা আমাদের পূর্ব পাঠের কিছু আলোচনা করেছি, যে প্লাজমিড কাকে বলে আমরা সেটা আবার একটু স্মরণ করে নিয়েছি। প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল সেগুলো আমরা জেনেছি। একটা প্লাজমিডের চিত্র দেখেছি, প্লাজমিডের ব্যবহারটা আমরা একটু স্মরণ করে নিয়েছি। এরপরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম। তারপরে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স ব্যাকটেরিয়া যে টিআই প্লাজমিড, সেই টিআই প্লাজমিডের একটা চিত্র আমরা স্লাইডে দেখেছি। এরপরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স ব্যাকটেরিয়া টিআই প্লাজমিডের গঠন শৈলী, এর 4টা অঞ্চল ছিল: টিডিএনএ অঞ্চল, রেপ্লিকেশন অঞ্চল, কনজুগেশন অঞ্চল এবং ভিরুলেন্স অঞ্চল। 4টা অঞ্চলই কিন্তু আমরা ডিটেলসে পড়েছি। এরপরে টিডিএনএ স্থানান্তর প্রক্রিয়া, খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল, সেটা আমরা পড়েছি, চিত্র দেখেছি। অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার প্রসেস, সেটা জানলাম। এবং অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিন ট্রান্সফারের সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, এগুলো আমরা আজকে জানলাম। আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করব: প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিউল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান; উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা; উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী; ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল আজকে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।